প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি আশিস কুমার সাহার নির্দেশে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রেস মিটে আপনাদের সম্মুখে এসেছি। আমার অনুরোধ থাকবে, যারা রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট সভ্যবৃন্দরা আছেন, রাজ্যে এখনো প্রাক্তন দুজন মুখ্যমন্ত্রীরা রয়েছেন, শাসক বিরোধী দলের বিধায়কগণ রয়েছেন, লিডার অফ দ্য অপোজিশন রয়েছেন। আপনাদের মাধ্যমে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং রাজ্যবাসীরও দৃষ্টি আকর্ষণ করছি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর যদি কেউ মনে করেন সংবিধানের ঊর্ধ্বে উনি, আইনের ঊর্ধ্বে উনি, কাউন্সিল অফ মিনিস্টার্সকে তোয়াক্কা করবেন না, যা মনে আসবে তাই করবেন, এটা কোনোভাবেই মানা যায় না। কিছুদিন আগে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, এই জিএমসিতে একটা কিডনি পেশেন্ট, ওনাকে বহিরাগত একটি বেসরকারি হাসপাতালের কিছু ডাক্তারগণ এসে এখানে অপারেশন করেন। মিডিয়া এবং সামাজিক মাধ্যমে তার স্বাভাবিকভাবে প্রচার করা হয়। তখন থেকে আমি খোঁজার চেষ্টা করছিলাম যে হঠাৎ করে এরকম প্রচার করার কারণ কি এবং কেনই বা একটি পেশেন্টের জন্য এখানে বহিরাগত কিছু ডাক্তারদের, বেসরকারি একটি হাসপাতালের ডাক্তারদের নিয়ে এসে এখানে অপারেশন করার হলো। খুঁজতে 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 আসল জিনিসটা বেরিয়ে এল। আমাদের বনুকুচুমনির এখানে বুজ্জগনগরের ওখানে এআরডি দপ্তর রয়েছে, একটা অফিস রয়েছে। ওখানে প্রায় 28 একর, অর্থাৎ আনুমানিক 70 কানি জমি বলা চলে এক প্রকার জোর করে এই বেসরকারি হাসপাতালকে দেওয়ার জন্য তাদের কাছ থেকে এনওসি সরকার বলবো না, দপ্তরের জায়গায়, এআরডি দপ্তরের জায়গা, এটাকে এখন প্রায় 28 একর অর্থাৎ প্রায় আনুমানিক 70 কানি জমি। আমি জিজ্ঞেস করতে চাই, এই দপ্তরের জায়গা কেন এনওসির মাধ্যমে ডিএম এর কাছে এটা স্থানান্তরিত করা হচ্ছে? এটার কারণ হচ্ছে
ওই যে বহিরাগত একটি বেসরকারি একটি সংস্থা হাসপাতাল সিজা নামে, তাদের নামে অ্যালটমেন্ট করে দেওয়ার জন্য আমি যতটুকু জানি সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে যে কাউকে যদি কোনো জমি দিতে হয়, খুব সম্ভবত 33 বছরের লিজে জমি দেওয়ার হবে, কিন্তু নো অ্যালটমেন্ট। এআরডি দপ্তরের জায়গা আনুমানিক 70 কানি জায়গা, 28 একর জায়গা, এটাকে স্থানান্তরিত করার জন্য সিজা নামে একটি হসপিটালকে দেওয়ার জন্য পাকাপোক্তভাবে বন্দোবস্ত করা হয়। রাজ্যে হাসপাতাল হবে, মানুষ তার সুবিধা পাবে, কেনা খুশি হবে, সবাই সাধুবাদ জানাবে, তো তারও তো একটা সিস্টেমের প্রক্রিয়ার মাধ্যমে চলতে হবে। আমি কেউকে হ্যান্ডপিক করতে পারি না উইথাউট এনি সর্ট অফ ফ্লোটিং এনি টেন্ডার। আমি যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলাম তখন আমি টেন্ডার ফ্লোট করেছিলাম এই রাজ্যে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল খোলার জন্য। আমি কাউকে হ্যান্ডপিক করে নাই, অর্থাৎ ওই যে কথাটা বলি সারা ভারতবর্ষ জুড়ে যে চান্দা দো ধান্দা লো, ইংলিশে বলে কুইড প্রো কো, এই জিনিসটা এই রাজ্যে হয়ে যাচ্ছে। এখানে দপ্তরের জায়গা আমি বেসরকারি সংস্থাকে আমি অ্যালটমেন্টের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি, এটা তো হচ্ছে। এবং প্রশাসনের উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে যোগাযোগ করার পর জানতে পারলাম এই সংক্রান্ত কোনো ধরনের ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত হয় নাই। আমি যারা ক্যাবিনেট মিনিস্টাররা রয়েছেন আমি তাদেরকে কি জিজ্ঞেস করতে, আপনাদের কি কোনো মান সম্মান বোধ নেই? ক্যাবিনেট মন্ত্রীদের কোনো ইজ্জত নেই যে তাদেরকে অবহেলা করে, অবজ্ঞা করে এই জমি, দপ্তরের জমি, এটাকে একটা প্রাইভেট পার্টিকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা পারে কি না? ইজ ইট নট ইলিগাল? Why was the Council of Ministers not consulted? আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাই এবং বন্ধুর দ্বারা পরিচালিত, এটা ভাই এবং বন্ধুর সরকার হয়ে দাঁড়িয়েছে। চান্দা দো ধান্দা লো, এই তো চলছে রাজ্য জুড়ে। এবং সেই কারণেই ক্যাবিনেট থেকে বাধা আসতে পারে, এই এপ্রিহেনশন থেকে ক্যাবিনেট ছাড়পত্র না নিয়ে এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা মারাত্মক সিদ্ধান্ত অবতীর্ণ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ বন্ধু এবং ভাইদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। এরা যে বিরোধী দলনেতা আছেন জিজ্ঞেস করবেন
এরা যে ক্যাবিনেট মন্ত্রীরা রয়েছে জিজ্ঞেস করবেন তাদের কনসাল্ট করা হয়েছে কিনা। এরা যে প্রাক্তন দুজন মুখ্যমন্ত্রী রয়েছেন এটা পারা যায় কিনা জিজ্ঞেস করবেন। তবে এই যে আনহোলি নেক্সাস, এখন মুখ্যমন্ত্রী অফিস থেকে ওই এই দপ্তরের যিনি ডাইরেক্টর রয়েছেন সবাই জড়িত, নয়তো এনওসি কিভাবে, ছাড়পত্র কিভাবে দেওয়া হয়। আমি জানি না মন্ত্রীর কাছে ফাইল গেছে কিনা, এই দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন উনার কাছে ফাইল গেছেন কিনা এটা আমার জানা নেই। যদি গিয়ে থাকে আমি 100% আন্ডার ডিউরেস টু পুট ডাউন হিজ সিগনেচার। তো এরকম একটা ইল্লিগেল অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত যে দপ্তরের জমি বেসরকারি সংস্থাকে অ্যালটমেন্ট করার জন্য উনি উঠে পড়ে লেগেছেন, সিজা হাসপাতালকে বাঁচলেনও বা কিভাবে উইথাউট এনি টেন্ডার। এই নানা প্রশ্নের আমার অনুরোধ থাকবে মুখ্যমন্ত্রী যেন এটা ক্লারিফিকেশন দেয়। এই যে খবরটা এলো, এই খবরটার মধ্যে সত্যতা রয়েছে কিনা দয়া করে জানাবেন। এত বড় একটা ইল্লিগেল অ্যাক্টিভিটিস, এটা মানা যায় না। এত বড় একটা দুর্নীতি চোখের সামনে বয়ে যাবে, এটা হজম করা যায় না। কাজেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপেক্ষায় থাকব এবং আমার অনুরোধ থাকবে এই সিদ্ধান্ত থেকে যেন উনি এবং যারা এর সাথে জড়িত, মন্ত্রিসভার সভ্যদের তো কনসেন্টই নেয়নি, কাজে ওই বন্ধু ভাই এবং যে গুটি কজন চান্দাতো ধান্দালো অনেক হয়েছে, এরকমটা আর চলতে দেওয়া যাবে না। আমি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সাংবাদিক সম্মেলন করে এগুলো থামাচাপা না দিয়ে বরঞ্চ এই যে ইস্যুটা আমি উত্থাপন করলাম জানার চেষ্টা করবেন প্রকৃত তথ্যটা। কৈফিয়ত তলব করুন whether it is a fact or not। আমি হাওয়ার থেকে বানিয়ে গল্প বলছি। অপোজিশন মানে উই আর দ্য ওয়াচ ডগ অফ দ্য কনস্টিটিউশন, আমরা প্রহরীর ভূমিকা। যে কটা খবর আসবে যারা মারাত্মক, এগুলো তো আমরা তুলে ধরতেই হবে। The massive case of corruption, quid pro quo, ধান্দালো চান্দাদো ধান্দালো, এর থেকে বড় গ্লেরিং এক্সাম্পল এই রাজ্যের মধ্যে কিছু হতে পারে না। এই ভাই বন্ধুর সরকার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ব্যবস্থা নেবে এই প্রত্যাশায় রাখে, নয়তো আগামী দিন জনগণ তৈরি হয়ে আছে। দেখছেন হরিয়ানার আগামী 1-2 দিনের মধ্যে 8 তারিখ রেজাল্ট বেরোবে। সারা ভারতবর্ষের মানুষের ট্রেন্ড বুঝুন, ইচ এন্ড এভরি ইনসিডেন্ট, ইচ এন্ড এভরি এই নেপোটিজম কিংবা করাপশন
আগামী দিন কিন্তু এগুলোর হিসাব হবে। আমার এতটুকু বক্তব্য। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানার চেষ্টা করবেন, কাউন্সিল অফ মিনিস্টার্স যারা রয়েছেন তারা জানার চেষ্টা করবেন, এলওপি, দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং যারা বিধায়ক রয়েছেন, ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ, আপনাদের গোচরে আনলাম। I have revealed. Now it is upon you people to act. অন্যথায় we will have no other. আশিবা বলছিলেন সকালবেলা যে অন্যায় মানা যায় না সুদীপ বাবু, আপনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করবেন। আমি বললাম আপনি যদি আদেশ করেন অবশ্যই করবেন। আশিবাবু এখন আপনাদেরকে এই ব্যাপারে সামান্য ব্রিফ করবে। The law will take its own course. This is an attempt to show to the public. This is just an eyewitness to bring it to the public. You know, probably since he has filed a case in the court, probably he is innocent. This is an attempt. It is not maintainable. You don't worry. We'll take it. Have you received any notice? Not yet so far. So we are looking. How they can say, What conspiracy? I am revealing the truth. yes, sir. He himself, the minister himself, has admitted. Now also I have disclosed. You find out. Why should I lie? Why should I conspire? I am placing all relevant things before the public, before the press, media. Did he deny? He ought to have filed a case before the High Court, as was assured by the minister. Did he do so? So today also I have revealed some unjustified activities, illegal activities of the office of the Chief Minister. Now, if I do so, they will raise slogans, all nonsense slogan by the minister himself. So, people understand everything. Each and everything will be accounted for. You don't worry in the future. Future is waiting for them. They will be placed where they deserve to be. Government say this is a bonanza given to bring better health facility in the state because We always welcome. But there has to be a procedure. Now, if someone thinks that he's the chief minister, he's the king, he's the lord, he will do whatever he wants to. Did he float any tender? How he has handpicked that hospital? Number one. Who has did the cabinet authorized him to go ahead with this handing over of this 28 acres of land to that institution, and that too through allotment? So I have raised few questions. You get it clarified from them. Being the watchdog of the constitution, I am performing my duties. I am discharging my duties. It's upon them to rectify, to respond, and that is why through you I brought it to the knowledge of other cabinet colleagues. I brought it to the knowledge of the LOP and two former chief ministers still alive. Whether this is a legal act that a plot of land, 28 acres of land, will be handed over to a private institution which is being possessed by the department. How far is the legality is concerned? How far is it legal? And whether the cabinet was apprised of it, whether any tender was being floated. Why this particular hospital has been handpicked? Why this particular hospital has been handpicked? You tell me. Was there an open tender? So these are all illegal activities. And this is the reason why I have stated Chanda do Dhanda lo. That is why I said it's a clear, glaring example of quid pro quo. You are also the health minister. I quoted.
I floated a tender and there were 2-3 participants apprehending that I will take the credit. That was cancelled. A renowned hospital of the South India, Royal Care Hospital. Not only that, in that there was a clause that the revenue earned by the private institution, 5% of the revenue for 5 years will be, and then later on after 5 years, it will be raised to 7.5, gradually increase. The revenue will be shared to the government of Tripura. Now I want to know, you are handing over, you are allotting the land. What are the terms and conditions? And how come you could handpick without floating any tender? These are all illegal activities. It only happens once you have received chanda, now you want to give dhanda. So it is not against the investment, it is just the legality, the legal process. We always welcome for the better health facilities in Tripura. But it should be done in a transparent way. How the people will benefit, we all want to know. Just because someone has given me some chanda, I will be giving them dhanda. That dhanda should be identified and should be brought to justice before the people. I am doing so. Thank you so very much. তথ্য এখানে উপস্থাপিত করেছেন, এতে পরিষ্কার যে ভালো মানুষের যে মুখোশ এটা ক্রমশ উন্মোচিত হচ্ছে। আইন না মানা, অনৈতিক কাজ, এটা সারা ভারতবর্ষ জুড়ে আজকে বিজেপি শাসিত রাজ্য বলুন এবং কেন্দ্রীয় সরকার বলুন, একই কায়দায় এই অনৈতিক এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়ে সরকার পরিচালিত হচ্ছে। আমাদের রাজ্যেও আমরা এই সুশাসনের নামে যে উপহাস, এটা বিভিন্ন ঠিকাদারি কাজের বরাতের ক্ষেত্রেই হোক, আইন শৃঙ্খলার ক্ষেত্রেই হোক, জনগণের অধিকারের ক্ষেত্রেই হোক, একটা সরকার সুশাসনকে আজকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে জনমনে একদিক থেকে যেমন উৎকণ্ঠা, মানুষ তার অধিকার হারিয়ে এই রাজ্যের উন্নতি বা বিকাশের ভাবনা থেকে এখন মানুষকে একটা অন্য দিশায় পরিচালিত করার যে প্রয়াস শাসক দলের, এর বিরুদ্ধে বিরোধী দল হিসাবে আমরা যেমন সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আমাদের বিধায়করা বিধানসভায় নানা তথ্য তুলে ধরে সরকারের যেমন জবাবদিহি করার জন্য তারা চাইছেন, বিরোধী দল হিসাবে আমরা দায়িত্ব পালন করছি। এই অবস্থায় যদি শাসক দল মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি যে সুশাসনের কথা বলে তারা দ্বিতীয়বার সরকারে এসেছে, মানুষ এই সুশাসনের জন্য শাসক দলের কাছেও জবাবদিহি করতে চাইছে। আমি ধন্যবাদ জানাবো যে সুদীপ বাবু এই প্রকৃত তথ্যটাকে আপনাদের সামনে উপস্থাপন করে রাজ্যবাসীর জ্ঞাতার্থে এবং শাসক দলকে সঠিক দিশায় পরিচালিত করতে, সুশাসনটাকে সত্যিকারের জনগণের স্বার্থে পরিচালিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যেন ওনার ত্রুটি বিচ্যুতি সেগুলি যদি কোথাও এটা উনি মনে করে থাকেন এটাকে সংশোধন করবেন। আদারওয়াইজ কংগ্রেস দল তার যে ধারাবাহিকতার মধ্যে দিয়ে মানুষের স্বার্থে কথা বলা, মানুষের স্বার্থে আওয়াজ তোলা,
মানুষের স্বার্থে আন্দোলনমুখী হওয়া, এটা রাজ্যব্যাপী আমরা শুরু করেছি। এটার ব্যাপকতা দিন দিন বৃদ্ধি পাবে। আমরা শাসক দল হোক আর রাজ্যের যারা এই ধরনের অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হবে, আমরা ছেড়ে কথা বলব। ধন্যবাদ। Sir, there was a question, if I am not wrong, there was a case filed against you by